খরগোশের পিছু নিয়ে বাগানের এক গর্তে প্রবেশ করলো ছোট্ট মেয়ে অ্যালিস, আর তারপর হঠাৎ বদলে যেতে থাকলো সবকিছু। আজব এক দুনিয়ার সন্ধান পেল মেয়েটি, জাদুর এক দুনিয়া। কেমন চোখের পলকেই বড় হয়ে যায় যে কেউ, আবার হয়ে যায় একেবারে ছোট। কিন্তু এমনটা শুধু মুভিতেই সম্ভব, বাস্তবে না, তাই না? কিন্তু আমি যদি বলি সম্ভব, যদি কেউ আক্রান্ত হয় অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিনড্রোমে। এই রোগে আক্রান্ত ব্যক্তি নিজেকে প্রকৃত আকারের তুলনায় হয়তো বড় নতুবা ছোট ভাবতে থাকেন, কিংবা আশেপাশে থাকা বস্তুকে মনে করেন স্বাভাবিকের চাইতে কাছে বা দূরে। এমনকি এই রোগে আক্রান্ত ব্যক্তিরা মনে করেন বাস্তবের চেয়ে দ্রুত কিংবা ধীর গতিতে সময় পার হচ্ছে। 41 বছর বয়সী এটা শাহিন এই রোগে আক্রান্ত। প্রচন্ড মাথা ব্যথা নিয়ে একবার হসপিটালে গেলে তার এই রোগ ধরা পড়ে। যদিও এই রোগের লক্ষণ মাথা ব্যথা নয়, কিন্তু সে আগে বুঝতে পারেনি যে তার এই রোগটি আছে। এমন কিছু মানুষ আসলেই আছেন যাদের ভেতরে বাস করে কয়েকজন মানুষ। যদিও ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার নামের এক বিরল মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিরা এমন আচরণ করে, মানে একই ব্যক্তির আচরণে বিভিন্ন ধরনের ব্যক্তিত্বের প্রকাশ পায়। আরো সহজ ভাষায় বলতে গেলে একই শরীরে বিভিন্ন মানুষের বাস। ব্যাপারটাকে এভাবেও ব্যাখ্যা করা যায় যে এক ব্যক্তির শরীরেই সেই আলাদা মানুষগুলো বয়স, লিঙ্গ, জাতীয়তা, মানসিক অবস্থা, মেজাজ, মর্জি, দুনিয়াকে দেখার আলাদা আলাদা দৃষ্টি প্রভৃতি ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। এই রোগের সবচেয়ে আলোচিত ঘটনাটি জানা যায় 1970 সালে। সে সময় ইউএসএ তে বিলি মিলিগান নামক একজন ব্যক্তিকে ধর্ষণের দায়ে আটক করা হলে দেখা যায় তার মধ্যে আলাদা আলাদা 24টি ব্যক্তিত্বের বসবাস। স্প্লিট নামক একটি হলিউড মুভির প্রধান চরিত্র এই মানসিক রোগে আক্রান্ত। এমনকি অপরিচিত মুভিটি যারা যারা দেখেছেন তারাও এই রোগটি সম্পর্কে বুঝতে পারবেন। এছাড়াও এই রোগের স্বরূপ ভালোভাবে বুঝতে হলে কোরিয়ান একটি ধারাবাহিক আছে, কিল মি কিল হিম, সেটা দেখতে পারেন। সব সময় হাসি খুশি। বেঁচে থাকলে মানুষের জীবনে দুঃখ কষ্ট তো আসবেই, কিন্তু কেমন হয় যদি মানুষ সব সময় খুশি থাকতে পারে, কোনো কষ্ট তার না থাকে, তাহলে কতই না ভালো হবে, তাই না? কিন্তু এটা তো সম্ভব না। তবে আমি যদি বলি এটা সম্ভব, যেমন 24 বছর বয়সী আলেকজান্ডার ইত্তো সবসময় সে হাসি খুশি থাকে, তার নাকি কখনোই কষ্ট হয় না, তার সবার সাথেই খুব সুসম্পর্ক। আর এমনটা হয়েছে কারণ সে উইলিয়াম সিনড্রোমে আক্রান্ত। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সবসময় হাসি খুশি থাকেন, কিন্তু এটি খুবই বিরল রোগ। এই পৃথিবীর সবাই এই রোগে ভুগতেন, তাহলে সবাই তো হাসি খুশি থাকতো। চাইলেও পারবেন না হাসতে। 42 বছর বয়সী এলিসা রিলিয়া আজ পর্যন্ত কখনোই হাসেননি। তিনি যখন খুব খুশি হন বা হাসেন, তখন আপনার এলিসাকে দেখে মনেই হবে না যে সে হাসছে। নিশ্চয়ই ভাবছেন এটা আবার কি করে সম্ভব, হাসলে বুঝতে পারবো না কেন যে তিনি হাসছেন? এমনটা সম্ভব যদি কেউ আক্রান্ত হয় মোবিয়াস সিনড্রোমে। এই ছবিগুলো দেখুন, দেখে মনে হচ্ছে না উনি খুব মন খারাপ করে দাঁড়িয়ে আছেন? কিন্তু এলিসা এই ছবিগুলোতে আসলে হাসছিলেন। এটি এমন একটি বিরল রোগ যে রোগে আক্রান্ত ব্যক্তিদের ফেসিয়াল মাসেলে সমস্যা থাকে, যার কারণে তারা সাধারণ মানুষের মতো কোনোদিনই হাসতে পারেন না। ক্যাপগ্রিস ডেলিউশন। ক্যাপগ্রিস ডেলিউশনে আক্রান্ত ব্যক্তি তার পাশেই খুব কাছের একজনকে, কোনো বন্ধু বা নিজের যমজকে কল্পনা করতে থাকে, যার আসলে বাস্তবে কোনো অস্তিত্বই নেই। রোগী নানা ধরনের খারাপ কাজ করতে থাকে এবং সে বুঝতে পারে না যে সেই কাজগুলো তার দ্বারা হয়েছে। সে তার পাশের কাল্পনিক মানুষটাকে তার করা বিভিন্ন খারাপ কাজের জন্য দোষারোপ করতে থাকে। এই রোগটি স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীদের হয়ে থাকে। দ্য ডাবল নামের একটি হলিউড মুভিতে এই রোগে আক্রান্ত এক ব্যক্তির চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আবার মোহমায়া ওয়েব সিরিজটির মধ্যে ঋষি চরিত্রের এই ছেলেটিও তার মরা মাকে দেখতে পেত, অর্থাৎ সেও এই রোগে আক্রান্ত। তাছাড়াও বাংলাদেশের পপুলার ডিরেক্টর ভিকি জাহিদের বান্ধবী নাটকটিতেও এই রোগের এক্সাম্পল মেলে। মোবাইল ফোনে অ্যালার্জি। আধুনিক যোগাযোগ ব্যবস্থার এই সময়ে আমাদের জীবনের অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটা দিন, একটা মুহূর্ত কল্পনা করতে পারি না আমরা। কিন্তু এই ফোনের কাছে গেলে যদি আপনার শরীরের র্যাশেস ওঠে, চুলকানি হয়, মাথা ব্যথা হয় বা অ্যালার্জির সমস্যায় ভোগেন, তবে সেটাকে আপনি কি বলবেন? এর নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক হাইপার সেন্সিটিভিটি। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক শক্তি সমৃদ্ধ যেসব যন্ত্র, যেমন মোবাইল ফোন, ওয়াইফাই রাউটার ইত্যাদির কাছে গেলেই আপনি এই সমস্যায় ভুগবেন। এক ধরনের অ্যালার্জিতে ভুগবেন বলা যায়। মেরি ক্যারেন ম্যাকেলন ইলেকট্রোম্যাগনেটিক হাইপার সেন্সিটিভিটিতে ভুগছিলেন। তিনি এটি বুঝতে পারেন 2000 সালে। ইলেকট্রিক কোনো কিছু সামনে গেলেই তার এখনো প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয়।
ঘুমালেই হবে মৃত্যু। এমন এক রোগ আছে যে রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘুমালেই হয় মৃত্যু। একে বলা হয় হাইপার ভেন্টিলেশন সিনড্রোম। ঘুমানোর সময় তারা ঠিকমতো অক্সিজেন নিতে পারে না, কমে যায় হার্টবিট, এমনকি ব্লাড প্রেশারও, যার কারণে লাইফ সাপোর্ট দিয়ে তাদের ঘুমাতে হয়। যদিও অনেক ডাক্তার বলছে এটি একটি মানসিক সমস্যা। 30 মিলিয়ন মানুষের মধ্যে একজন এই রোগে আক্রান্ত, তার মধ্যে একজন লিয়াম ডার্বিশায়ার। ঘুমানোর আগে সে মুখে অক্সিজেন লাগিয়ে ঘুমায়। পানিতে অ্যালার্জি এটা অত্যন্ত বিরল একটি রোগ এবং এখনো পর্যন্ত মাত্র 30 জন রোগীর সন্ধান পাওয়া গেছে যারা এই ওয়াটার অ্যালার্জিতে আক্রান্ত। এটি সাধারণত পরিণত বয়সে দেখা দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার সময় দেহের হরমোনের তারতম্যের কারণে নারীরা এই রোগে আক্রান্ত হন। যেমন হস্টিং এর 23 বছর বয়সী নিয়া পানি ধরতে বা খেতে পারত না। পানির সংস্পর্শে এলেই তার ত্বকে জ্বালা পোড়া শুরু হয়ে যেত। সে শুধুমাত্র ডায়েট কোক খেতে পারত আর প্রতি সপ্তাহে মাত্র একদিন 10 সেকেন্ডের জন্য গোসল করত। এটা প্রধানত পানিতে উপস্থিত আয়রনের কারণে হয়ে থাকে। উপলব্ধি করতে পারে অন্যের কষ্ট। আমাদের মস্তিষ্কের মিরর নিউরন বলে একটা অঞ্চল আছে, যার কারণে অন্যের কান্না দেখলে আমাদেরও কান্না পায়, অন্যের হাসি দেখলে হাসি পায়, বা অন্যের সুখ দুঃখ আমরা অনুভব করতে পারি। মিরর টাচ সিনেস্থেসিয়া নামক এক ধরনের অদ্ভুত রোগ আছে, যে রোগে ভুগলে আপনি আরেকজনের প্রায় সব ধরনের অনুভূতি উপলব্ধি করতে পারবেন, সেটা সুখ দুঃখ, হাসি কান্না, স্পর্শ, শারীরিক ব্যথা সহ সবকিছু। আর এই রোগেই ভুগছেন নিউরোলজিস্ট ডক্টর জোয়েল সালিনাস। তিনি তার সব রোগীর কষ্ট অনুভব করতে পারেন। এই মানুষগুলোর মিরর নিউরন অতিমাত্রায় কাজ করে বলে এরা সাধারণ মানুষের চেয়ে অধিক অনুভূতি প্রবণ হয়ে থাকে। সামনে থাকা মানুষটিকে কেউ স্পর্শ করলে বা সে ব্যথা পেলে তারাও একই ধরনের ব্যথা বা স্পর্শের অনুভূতি পেয়ে থাকেন। বিজ্ঞানীরা এই সমস্যাকে জেনেটিক বলে মনে করেন। অনেকের আবার ধারণা এটা মাইল্ড অটিজমের কারণেও হয়ে থাকে। মনে থাকবে প্রতিটা দিন, প্রতিটা ক্ষণের স্মৃতি। আপনাকে যদি প্রশ্ন করা হয় গত বছরের আজকের দিনে কি হয়েছিল কিংবা এক মাস আগে কোন নির্দিষ্ট দিনের স্মৃতি কি ঘটেছিল বা ওদিন কি খেয়েছিলেন, স্পষ্ট করে বলতে পারবেন না এটা নিশ্চিত, যদি না সেই সব দিনের কথা আপনি লিখে রাখেন বা ভিডিও করে রাখেন। আরে আমি তো লাঞ্চে কি খেয়েছি সেটাই বলতে পারবো না। তবে অবাক করার মতো হলেও সত্যি পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ আছেন যারা তাদের ছোটবেলায় যে কোনো একটি দিন থেকে বাকি জীবনের প্রতিটা দিনের কথা স্পষ্ট মনে রাখতে পারেন। এটা এক ধরনের রোগ, বিজ্ঞানীরা নাম দিয়েছে হাইপারথাইমেসিয়া। এই রোগে আক্রান্ত মারিলু হেনার এমন একজন মহিলা যার অতীতের প্রতিটা দিনের কথা মনে আছে। মনে আছে কোন দিন তিনি কোন জুতা বা কোন জামাটা পরেছিলেন বা কোথায় কি দেখেছিলেন। এখনো পর্যন্ত মাত্র 33 জন মানুষ পাওয়া গেছে যারা হাইপারথাইমেসিয়ায় আক্রান্ত। বিরলতম এই রোগের কারণ নিয়ে এখনো ধোঁয়াশায় আছেন চিকিৎসা বিজ্ঞানীরা। আজকালকার দিনে আমাদের কিছুই মনে থাকে না, তাই হয়তো এই রোগটি আমাদের জন্য আকর্ষণীয় বলে মনে হতে পারে। কিন্তু জেনে রাখুন, এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সব কষ্টের মুহূর্তগুলো প্রথম দিনের মতোই মনে রাখে। যেমন ধরুন তাদের প্রিয়জনের মৃত্যুর দিনটা অ্যাজ ইট ইজ তাদের সবসময় মনে থাকে। তাই এটা মোটেও কোনো আশীর্বাদ নয়, বরং একটা আস্ত অভিশাপ। এই রোগে ভুগলে আপনি নিজেকে মৃত ভাববেন। অবাক হওয়ার মতো কথা হলেও আদতে এমনটাই ঘটে। গবেষণায় দেখা গেছে আমাদের মস্তিষ্কের যেই অংশ আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ বুঝতে পারে, সেই অংশ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তবেই আপনি এই অসুস্থতায় ভুগবেন। এই রোগে ভোগা মানুষ নিজেকে মৃত ভাবার পাশাপাশি শরীরের অঙ্গগুলো পচে যাচ্ছে এমন ভাবতে থাকে। এ সময় তারা খাবার খেতে বা গোসল করতে চায় না। তারা ভাবেন তাদের হজম প্রক্রিয়াটাই নষ্ট হয়ে গেছে এবং গোসল করলে তাদের শরীরের বিভিন্ন অংশ পানির কারণে ঝরে পড়বে। ভাবতে পারছেন, একবারই মেজর এই রোগে আক্রান্ত হয়েছিল। তবে আসার কথা হলো মানসিক এই সমস্যার সমাধানও আছে। নিয়মিত ওষুধ খেলে এবং কাউন্সিলিং এর মাধ্যমে এই রোগ সেরে যায়। চোখ যখন এক্স-রে। রাশিয়ার এই মেয়ের সাথে পরিচিত হন। এর নাম নাতাশা দেমকিনা। ওনার চোখে আছে অদ্ভুত এক ক্ষমতা। আসলে সে তার চোখ দিয়েই এক্স-রে কাজ করতে পারে। সে যখন এই কথাটি সবাইকে বলেছিল তখন অনেকেই তার কথা বিশ্বাস করেনি। পরে দেখা যায় সে যাই বলে এক্স-রে রিপোর্টেও তাই দেখা যায়। এটি দেখে সবাই অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব। কিন্তু অনেকে এটি বিশ্বাস করেনি। তারা বলেছিলেন নাতাশা কল রিডিং নামের একটি টেকনিক ব্যবহার করেন, কিন্তু এটি কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা সেটা এখনো জানা যায়নি। বিদেশি উচ্চারণে কথা বলার রোগ। এক সকালে আপনি ঘুম ভেঙে যদি দেখেন বিদেশি ভাষার উচ্চারণ, বিদেশি শব্দ ব্যবহারে আপনি কথা বলা শুরু করেছেন হঠাৎই, আপনার আশেপাশের মানুষ আপনার কথা বলার ধরন দেখে খুব অবাক হচ্ছে, ভয় পাবেন না। এমনটা হলে বুঝতে হবে আপনি ভুগছেন ফরেন অ্যাকসেন্ট সিনড্রোমে। যদিও এখন পর্যন্ত বিশ্বে এমন মাত্র 60 জন রোগীর দেখা পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। ইংল্যান্ডের বাসিন্দা জুলি ম্যাথিউস মাসখানেক আগে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি সারা গায়ে ব্যথা আর প্রচন্ড মাথা ব্যথায় ভুগেছেন অনেক দিন। ধীরে ধীরে
ধীরে ব্যথা কমে এলো, মাথা ব্যথাও আগের মতো ঘন ঘন হচ্ছে না, সব ঠিক হয়ে যাচ্ছে। এমনটা যখন ভেবে নিয়েছেন, তখনই জুলির কথাবার্তায় ঘটে অদ্ভুত এক পরিবর্তন। ইংরেজি ভাষী জুলি কথা বলতে থাকে ফরাসি ভাষায়, আবার মাঝে মাঝে চাইনিজ ভাষায়। এই ভাষাগুলো সে কখনো শেখেনি, এমনকি শোনেও নি। ডাক্তাররা একটা সময় ভাবতে থাকেন এটি একটা মানসিক সমস্যা, কিন্তু পরবর্তী সময়ে গবেষণা করে দেখা যায় ব্রেনের কিছু অ্যাবনর্মালিটির কারণে ভিন্ন উচ্চারণ এবং বিদেশি শব্দ ব্যবহারে কথা বলার ঘটনা ঘটে থাকে। এমনটা অনেকের সাথেই ঘটেছে। ব্রেন অ্যাবনর্মালিটির পাশাপাশি মাথায় আঘাত পেলে বা স্ট্রোকের কারণেও এই অসুখ হতে পারে বলে মনে করেন ডাক্তাররা। নিজেকে ভাবেন গরু। ছোটবেলায় প্রায় সময় স্কুলে পড়া না পারলে টিচার স্টুডেন্টদের গরু গাধা বলতো, কিন্তু তাই বলে কোনো স্টুডেন্ট কিন্তু নিজেকে গরু বা গাধা ভাবতো না। কিন্তু কেউ কেউ আছেন যারা নিজেকে আসলেই গরু বলে মনে করে। তীব্র মানসিক এক জটিলতার নাম হচ্ছে ক্লিনিক্যাল লাইকানথ্রপি। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা ভাবেন তারা নেকড়ে, হায়না, কুমির বা বৃষের মতো এক প্রাণী হয়ে যাচ্ছেন, অথবা ইতিমধ্যে হয়ে গেছেন। আক্রান্ত ব্যক্তি ক্রমাগত প্রচন্ড বিভ্রান্তি, হতাশায় ভুগতে থাকেন। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন প্রাণীর ডাক ও আচরণ অনুকরণ করতে দেখা যায়। ইতিহাসের বিবরণীতে পারস্যের বুয়ি সাম্রাজ্যের শেষ আমির আবু তালিব রুস্তম এই রোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা যায়। আরো জানা যায় যে আবু তালিব রুস্তম একটা সময় নিজেকে গরু হিসেবে ভাবতে শুরু করেছিলেন পুরোপুরি ভাবে, এবং ইবনে সিনা নাকি তাকে এই রোগ থেকে সারিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন। ঘ্রাণ পান রঙের। আপনি কি কখনো ভিন্ন ভিন্ন রঙের ভিন্ন ভিন্ন ঘ্রাণ পেয়েছেন? বা ঘ্রাণ নিয়ে কি আপনি বলতে পারবেন কোনটা কোন রং? যেমন ফুলের ক্ষেত্রে বলা যায়, বা কোন বর্ণমালার কোন রং তা কি জানেন? বলছি গ্রাফেম কালার সিনথেসিয়ার কথা। এই রোগে আক্রান্তরা বর্ণমালা বা সংখ্যাকে দেখে রঙিন করে, যেখানে একজন সাধারণ মানুষের কাছে সেই বর্ণমালা বা সংখ্যাগুলো সাদা কালো। তারা ভিন্ন ভিন্ন বর্ণমালা বা সংখ্যাকে ভিন্ন ভিন্ন রঙে দেখে। আরো মজার ব্যাপার হচ্ছে, দুজন ভিন্ন ভুক্তভোগী অনেক ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বর্ণমালাকে নির্দিষ্ট কোনো রঙে দেখে থাকে। পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, অধিকাংশ ক্ষেত্রে তাদের চোখে লাল হয়ে ধরা দেয়। আবার রঙেরও আলাদা আলাদা ঘ্রাণ পায় তারা। যেমন ওয়েন্সলি জে ট্রেন্সন্যাটি, ছোটবেলা থেকেই তার সাথে এমনটা হয়, কিন্তু তিনি ভাবতেন সবাই বোধহয় এটা বুঝতে পারে, সবার ক্ষেত্রে বোধহয় এমনটাই হয়। কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হয়, তখন বন্ধুদের সাথে এটি নিয়ে কথা বলার পর জানতে পারে আসলে সেই একমাত্র যে এগুলো বুঝতে পারে। এটি এতটাই বিরল রোগ যে পৃথিবীতে মাত্র 4% মানুষ এই রোগের শিকার। দেখতে পারেন মিউজিকের রং। আপনি কি জানেন কিছু কিছু মানুষ মিউজিক অর্থাৎ গানের রং দেখতে পারেন? তারা শব্দের সাথে কল্পনায় বিভিন্ন রঙের ভিন্ন ভিন্ন আকৃতির বস্তু দেখার মতো এক ধরনের অনুভূতির স্বাদ পায়। যখনই ভুক্তভোগী শব্দ শুনতে পায়, তখন সে ভিন্ন ভিন্ন আকৃতির জিনিসপত্র তার কল্পনায় স্পষ্টভাবে অনুভব করতে থাকেন। ভালো দিক হচ্ছে এক্ষেত্রে তারা যে কোনো ধরনের শব্দে এমনটা অনুভব করেন না, কেবল নির্দিষ্ট কিছু শব্দ শুনলেই তারা এমনটা মনে করেন। যাদের সাথে এমনটা হয় তারা আসলে সাউন্ড টু কালার সিনথেসিয়ায় আক্রান্ত। এটি খুবই বিরল রোগ। আর এই রোগে আক্রান্ত মারিয়া প্যারট, সে 17 বছর বয়সে একটি আইফোন কেনেন, আর তখন তিনি মোবাইলে নতুন একটি রিংটোন লাগান। তার পাশে তখন তার এক বন্ধু বসা ছিল। তিনি তার বন্ধুকে বলেন, এই কমলা রঙের মিউজিকটা খুব সুন্দর, তাই না রে? তার বন্ধু তো অবাক, মিউজিকে আবার রং কোথায় এলো? তখনই মারিয়া বুঝতে পারে আসলে সবাই মিউজিকের কালার দেখতে পায় না। বলিউডের তারে জামিন পর মুভিটিতে চমৎকার ভাবে দেখানো হয়েছে এই রোগে ভুক্তভোগী বাচ্চাটিকে। পরিসংখ্যান অনুসারে পৃথিবীতে প্রতি 4 জনের মধ্যে একজন মানুষ মানসিক কোনো না কোনো ব্যাধিতে আক্রান্ত। বিভিন্ন ধরনের মানসিক বা আচরণগত সমস্যা তাদের মধ্যে দেখা যায়। কিছু অদ্ভুত, রহস্যময় আর বিরল মানসিক রোগ আছে এই পৃথিবীতে, যেগুলোর কথা আমাদের বেশিরভাগ মানুষেরই অজানা। আজ সেগুলোর মধ্যে থেকে কিছু রোগ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর আজকের ভিডিওর মধ্যে কোন রোগটি আপনার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে সেটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।